আলহামদুলিল্লাহ আমার লাইফ এবং আমার লাক চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ। আর টাকার পরিমাণটা আমি কিভাবে চেক করি এটা সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আমি দেখাই। মেসেজে গেলাম। এই যে অগ্রণী ব্যাংক, এই যে আমার এখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আমার মনে হয় এই ভিডিওটির জন্য আপনারা অপেক্ষায় ছিলেন যে কবে নাগাদ এটার আপডেট আসবে। তো ঈদের পরে আমরা আসলে এই প্রথম রেকর্ড করছি। আমাদের অফিসে কিছু কাজ চলছে, ইনফ্রাস্ট্রাকচার বা লজিস্টিক ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি। সো সেই কারণে আমাদের কন্টিনিউয়াসলি রেকর্ডও হয় না। তবে এই বন্ধ সমস্ত কিছু মিলিয়ে আসলে আপডেটটা দিতে দেরি হয়ে গেল। মৌখিকভাবে দিলে হয়তোবা দেওয়া যেত, কিন্তু এই ভিডিওটা নিয়ে আপনাদের জানার আগ্রহটা বিভিন্ন লেভেল থেকে এসছে। বিশেষ করে উনি এখন কেমন আছেন, কি পরিমাণ সাহায্য পেয়েছেন, কিছু কমেন্টসও এসছে, আলোচনা সমালোচনাও হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন হচ্ছে পায়েল, মেহেরুন্নেসা পায়েল, যেটা লাইফের কত নম্বর ৩৭ নম্বর এপিসোডে প্রচার করা হয়েছিল। মানে ৫ বছরে আমি মাত্র ৩৭টা লাইভ করেছি, এটাই হচ্ছে কথা। আচ্ছা পায়েল, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া। আপনার এপিসোড প্রচারের পরে কি দাঁড়ালো? আপনার প্রতিক্রিয়া বা আপনার অভিজ্ঞতা কি একটু আমাকে বলেন আগে। আমার অভিজ্ঞতা বললে শেষ হবে না, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারেই বলি। জি। প্রথমত এত মানুষ যে রেসপন্স করবে আই ক্যান বিলিভ দ্যাট, ওকে। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে যে পরিমাণ সহযোগিতা আমি আশা করছিলাম, আলহামদুলিল্লাহ আমার এক্সপেকটেশনের বাহিরে চলে গেছে। মানে আমি নিজের আমার লাইফের, আমি জানি না ভাইয়া গত এপিসোডে আমাকে সবাই যেমনটা দেখছে, এখনকার আমি নিজেকে নিজেই মনে করি যে মানে আমার লাইফ আলহামদুলিল্লাহ আমার লাইফ এবং আমার লাক চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার জন্য এটা মানে আল্লাহ প্রদত্ত একটা মানে রহমত এবং উসিলা হিসেবে আল্লাহ মানে আপনাকে এবং হচ্ছে যে এই দেশের সবাইকে পাঠাইছে। আপনার সঙ্গে তো ফোনে অনেকেই কথা হয়েছে। অনেকে কথা হয়েছে, আমি হ্যাঁ। একটু সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। জি, জি। হুম। ওই যে বলে না যে আপন না থাকলে পর আপন হয়। সেক্ষেত্রে আমি আমার সাথে দেখা করতে এসেছে মানে ১ম এবং শেষ মানে আজকে পর্যন্ত একজন। তো আপুর নামটা আমি একটু মেনশন করি, উর্মি আপু। উনি সৌদি আরবে থাকেন। তো উনি সৌদি আরব থেকে একজন ভাইয়ার সাথে যোগাযোগ করছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫-১৬ সেশনের রূপম ভাই। তো যেদিন আমার ভিডিওটা পাবলিশড হয়েছে বুধবারে। তো বুধবার হচ্ছে যে ৮:৩০ রাত ৮:৩০ থেকে অনেকগুলা কল আসছে। আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা আমি তখন মানে রাত ৮:৩০ থেকে হেল্প পাওয়া শুরু হইছে। বিকেল ৩টার মধ্যে আমাকে হচ্ছে যে হলের রুম নাম্বার ১০৮ ধরে এক আপু হচ্ছে যে আমাকে মানে ডাকলো যে একজন আপনার সাথে দেখা করতে আসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে না, কনটেন্ট ক্রিয়েটর আসছে, এই রোজার সময় নাকি ভিডিও আপলোড দিবে। পরে আমি তাও গেলাম। মানে আমার কোনো ড্রেস আপ ছিল না, ছিল না। পরে দেখলাম যে এক ভাই বলতেছে কোনো ভয় নেই, আপনি আসেন, আপনার সাথে আমি দেখা করতে আসছি। আমি আপনার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই। পরে সৌদি আরব থেকে উর্মি আপু ভিডিও কলে ছিলেন। ওই আপু আমাকে দেখে মানে খুবই শকড। তো সাথে আমাকে হচ্ছে যে হেল্প তো করলেনই এবং হচ্ছে যে আমার মানে সারা জীবনের দায়িত্ব আপু নিলেন। আলহামদুলিল্লাহ। সো উনি আপনাকে মান্থলি এখন একটা ব্যবস্থা করে দিবেন এরকম মান্থলি কোনো ব্যবস্থা করে দিবেন। সারা জীবনের দায়িত্ব বলতে? সারা জীবনের বলতে আমার পড়াশোনা যতদিন চলবে, সরি একটু ভুল হইলো। আমার পড়াশোনা যতদিন চলবে আপু একটা মান্থলি খরচ আমাকে দিবে বলে ফাইন। বাট এককালীন একটা অ্যামাউন্ট দিয়েছেন। আর উল্লেখ করার মতো কোনো কিছু আছে যেগুলো আপনার মেমোরিতে আছে? জি, এই আছে, কয়দিন আছে। জি, একটু তো বলেন। একজন মানে উনি আমাকে বলেছেন যে ওনাকে নানা বলে ডাকতে। মুজিবুর আহমেদ মজুমদার। উনি হচ্ছে যে ব্রিটিশ পাকিস্তানি আর্মি ছিলেন। হুম। তো উনি চিটাগং রোডে থাকেন। উনার সাথে পরিচয় হলো, উনি আমাকে হেল্প করলো। আরেকজন হচ্ছে সাদিকুর রহমান সুফিয়ান ভাই। উনাদের হচ্ছে যে হাফিজুল হালিমা ফাউন্ডেশন ওনার বাবা-মার নামে। ওই ফাউন্ডেশন থেকে আজকে আমাকে ১৫,০০০ টাকা পাঠালো এবং হচ্ছে যে মান্থলি একটা অ্যামাউন্ট। ইভেন ওনার মতো অনেকেই আছেন যারা হচ্ছে যে আমাকে মানে অনেক বড় অ্যামাউন্ট দিয়েছেন। যেমন বদিউর রহমান স্যার আমাকে স্যার বলেছেন যে আমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারি, স্যার আমাকে একটা জবও দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। ওকে। আর? তো আরো অনেকে আছেন যাদের নামগুলো আমি মনে করতে পারছি না। রাইট। ফেসবুকে, মেসেঞ্জারে, ইমো, এমনকি আমি অনেকে রিচও করতে পারিনি ভাইয়া। মানে এত পরিমাণ আমার কাছে ফোন কল এসেছিল জি। আলহামদুলিল্লাহ। একটা নাম্বার তো আপনি নিজের মুখে বলেছিলেন। বাকি নাম্বারগুলো আসলে কাদের ছিল? জি। একটা নাম্বার আপনি নিজের মুখে বলেছিলেন। উপরে সবারও বাকি নাম্বারগুলো? হ্যাঁ, আমি একটু এখানে বলি। আমাকে নিয়ে এসেছে হচ্ছে যে আমার ফ্রেন্ড
হাটাজারি কলেজে পড়ে। মোহাম্মদ সালমান খান, আপনি একটু আগে ওকে দেখছেন। ওর নাম মোহাম্মদ সালমান। জি, ওর অবদান আমি আমার লাইফে ভুলতে পারব না। ওর সাথে আমার ২০২২ সালে পরিচয়। আমি একটু বলি, ওকে নিয়ে অনেকে অনেকভাবে বাজে কমেন্ট করছেন। আমি সবাইকে বলি, আপনারা বলছেন যে ছেলের সাথে ঘুরতে দেখা যায় বা গেস্ট রুমে রান্না করা যায়। দেখেন, মানুষের লাইফে একটা আচ্ছা না, আমি ওই প্রসঙ্গে আমি আসবো। আপনাকে নিয়ে যে ধরনের বাজে কমেন্টস হয়েছে বা যেগুলো হয়েছে সেগুলো রিপ্লাই আপনি পরে দিবেন। আগে আপনি সুখ স্মৃতিগুলো বলেন। এই তো আমি বলছি। তো এজন্য আমি একটু ক্লিয়ার করি, ওর সাথে আমার ২০২২ সালে ১৮ই ডিসেম্বর আমার সাথে সরি ১৭ই ডিসেম্বর ফেসবুকে পরিচয়। তো হচ্ছে যে আমি তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যান্ডিডেট ছিলাম। ওর সাথে আমার মানে মোটামুটি ফ্রেন্ডশিপ হয়। তো মাঝখানে আ ও হচ্ছে যে আমাকে অনেক মানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি তো হোস্টেল দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় থেকে শুরু করে তখন স্যারের হেল্প নিয়েছিলাম ইন্টার পর্যন্ত। এরপরে বিশ্ববিদ্যালয়ে আমাকে গাইড করা বা আমি আনাচে-কানাচে কিছুই চিনতাম না। এই ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ও আমার পাশে থেকেছে। আমাকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া, ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসা থেকে শুরু করে ওর নাকি একটা ইচ্ছা ছিল যে আমি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি। ও আমাকে একটা ব্যবস্থা করে দিবে। এই সালমানকে নিয়ে কি আপনি আগের দিনও এসেছিলেন? জি, সালমান আমাকে নিয়ে এসেছিলেন এখানে। আচ্ছা। কিন্তু আপনাদের নিয়ে গুজব বলতে কি ধরনের কোনো গুজব? বিয়ে-শাদী করেছেন এরকম কোনো কিছু? জি, আমাকে নিয়ে অনেকে বলছে যে আমার মানে বিয়ে হইছে এরকম এটা সেটা। দেখেন, একটা ছেলের সাথে ঘুরলে বা একটা ছেলের সাথে যখন কাউকে দেখা যায়, এটা আপনারা যে বলতেছেন, এটা কতটুকু আপনারা হচ্ছে যে রিয়াল না, বলতেছেন না আমি কিন্তু জানি কথা না। হচ্ছে বিয়ে-শাদী হলে বিয়ে-শাদী গোপন করতে হয় না কিন্তু। ইয়া হ্যাঁ, এখন আপনি কি বিয়ে করেছেন? যদি করে থাকেন এটা খারাপ কোনো কিছু না। জি, তো আমি বলছি হ্যাঁ, আ আমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি রিলেশনশিপ। আচ্ছা। মানে তো আপনাদের সম্পর্ক আছে। জি, ওকে। রিলেশনশিপ সেটা হচ্ছে যে আমাদের আ ইচ্ছা ছিল প্রথমত লাভ ম্যারেজ করার জন্য। কিন্তু ফ্যামিলিগতভাবে অ্যাকসেপ্টেবল ছিল না। আমার যেহেতু ফ্যামিলি নাই, ওর ফ্যামিলি আমি এজ এ ডিসেবল হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করেনি। আচ্ছা। ঠিক আছে? দেন পরবর্তীতে হচ্ছে যে ও জাস্ট মানে আ মুখে কবুল বলে হচ্ছে যে জাস্ট একটা করছে। দ্যাটস ইট। ওর মতো বাসায়, আমি আমার মতো হলে। মানে আপনাদের আল্টিমেটলি ধর্মীয় অনুসারে আপনাদের বিয়ে হয়েছে। জি, তাহলে আপনার তাহলে উনি হচ্ছেন হাসব্যান্ড। উনি কি করেন? ও হচ্ছে যে পড়াশোনা করছে অনার্স 3rd ইয়ারে বিবিএ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ও কিছু করে? না ভাইয়া। ও কিছু করে না। সো আপনার যেহেতু হাসব্যান্ড তাহলে তো ওকে আমাদের দেখাতে তো কোনো সমস্যা নেই। স্ক্রিনে দেখাতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ সালমান। সালমান। আপনি ওকে বিয়ে করেছেন? জি ভাই। ওকে। কবে বিয়ে করেছেন? আমাদের লাভ ম্যারেজ বলতে গেলে এটা মানে গোপনীয় ছিল। আচ্ছা, তবে গোপনীয় ইটস ওকে। বিয়ে বলতে এখন তো পুরো বাংলাদেশই জানবে। এতে আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নাই। কতদিন হলো বিয়ে করেছেন? প্রায় ১ বছর। ১ বছর। আপনি কি করেন পেশায়? আমি একজন স্টুডেন্ট। কিছু করেন না। না, কিছু করিনি। কিন্তু বিয়ের পরে স্টুডেন্ট বলতে কোথায় পড়াশোনা করছেন আপনি? আমি জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো আপনার বিয়ের পরে আপনার ওয়াইফের যে ভরণ-পোষণের ব্যাপার-স্যাপার আছে এগুলো চেষ্টা করেছেন কখনো? এগুলো চেষ্টা করেছি কিন্তু এখন বাস্তবিক অর্থে শিক্ষাগত যোগ্যতা তেমন একটা ছিল না বিধায় আপনি 3rd ইয়ারে পড়েন। কোথায় পড়েন? কোন ইয়েতে? গভর্নমেন্ট কলেজ। হাটহাজারী গভর্নমেন্ট কলেজে 3rd ইয়ারে। আচ্ছা। এখানে অনেকেই বলেছেন যে বিয়ের বিষয়টা গোপন করেছে। বিয়ের বিষয়টা গল্পের যে ধারাবাহিকতা, এখানে আ উনিও আনেননি বা আমিও প্রশ্ন করার প্রয়োজন মনে করিনি। ১ম কথা হচ্ছে এইটা। তবে বিয়ের বিষয়টা আসলে বিয়ে মানে এক ধরনের রেসপনসিবিলিটি। আমার ওয়াইফ ২ বেলা খেতে পারবে না, সেটা রেসপনসিবিলিটি আমাকে নিতে হবে। গায়ে গতরে খেতে হলেও করতে হবে। তো সে প্রশ্নটা আমি উনাকে করব ডেফিনিটলি। কিন্তু ও স্টুডেন্ট, এটাও একটা মাথায় রাখতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অ্যা আজকে কেউ আমরা ওকে প্রশ্ন করব নাকি এরকম একটা মেয়েকে ও বিয়ে করেছে, ও পাবলিকলি ফেস করছে সেটা, ভালোবেসে বিয়ে করেছে, সেটাকে আমরা প্রশংসা করব। সেটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। তো অনেকগুলো ইস্যু এখানে জড়িত। আরো একটা বিষয় আমি একটু বলে নেই। কোনো রেসপনসিবিলিটি আসলে আমি কাঁধে তুলে নিতে চাই না। আমি হেল্পিং এর এপিসোডের ব্যাপারে সবসময় আপনাদেরকে বলেছি যে আপনারা যে পুরো পরিচয় দিয়ে দিলাম। আমার জায়গা থেকে আমি যতটুকু কোয়েরি করেছি, এর বাইরে আপনারা পুরো বিষয়টা কোয়েরি করে আপনার যদি মনে হয় আপনি হেল্প করবেন, করবেন। না হলে হেল্প করবেন না। মানে আমার সামর্থ্য কতটুকু ছিল সেটা আমি সবসময় পরিষ্কার করি আমাদের এপিসোডে। এবং এগুলো নিয়ে এক ধরনের তর্ক-বিতর্ক অনেক সময় তৈরি হয়। যে কারণে দেখবেন যে আমাদের হেল্পিং এপিসোড নাই বললেই চলে। এটা হচ্ছে বিষয়। নাই বললে মানে কি আমরা করি না বলতে গেলে। আরেকটা আ আ যেটা আমি আমার গল্পের জায়গা থেকে বলি, ও যে পরিমাণ অর্থ সাহায্য পেয়েছে সেটা আলহামদুলিল্লাহ আপনার শুনলেই মনে হবে মানে শান্তিতে মন ভরে যাবে। কিন্তু প্রশ্ন উঠতে পারে যে এই পরিমাণ হেল্প দিয়ে ওকে আসলে ২ বেলা ২ মুঠো খাবারের জন্য এই পরিমাণ হেল্প ওর পাওয়া উচিত? হ্যাঁ, সে প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সেটা হলো আমি ওর সামনে বসিয়ে রেখেই বলছি যে ওর গল্পে ও শেষের দিকে ওর শরীরের বেশ কয়েকটা রোগ নিয়ে আমাকে বলেছিল। যেটা আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন, আমার ওই এপিসোডের ভিডিওতে আমার এগুলো আমি আনকাট রেখে দিয়েছি। আমার কাছে আছে এগুলা। ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার শব্দটাও বলেনি। ও ব্রেস্টে সিস্ট আছে। আরো এর ইউটেরাসে আরো কি প্রবলেম আছে, কোন ডাক্তারের কাছে গেছে, কি বলেছে সবার নামও মেনশন করে আমাকে প্রেগন্যান্সি এখানে। আছে আমার হ্যাঁ, কাছে। সো এগুলোও আমাকে বলেছে।
কিন্তু আমার গল্পটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ ওর গল্পের শক্তিটাই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা মেয়ে, সে না খেয়ে দিন কাটায় কখনো কখনো। এই জায়গাটাই শক্তি। আমার কাছে আমার মনে হয়নি যে ওই বিষয়গুলো এতটা বড় করে আনা উচিত। সো যে পরিমাণে সাহায্য এসছে সেটা শুধুমাত্র ওর অর্থ দিয়ে ও চলবে, প্লাস হচ্ছে হলো যে ওর এটা ওর কাজে লাগবে কিনা, ওর এত টাকা ইভেন ওর 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 উপর জাকাত ফরজ হয়ে গেছে। ওর যে পরিমাণ সাহায্য এসছে আপনারা শুনলেই বুঝতে পারবেন। কিন্তু ওর শরীরে যে রোগ আছে ওই পরিমাণ সাহায্য হয়তো ওর আসেনি, যদি ওর শরীরে অন্য ধরনের কোনো কিছু না হয়ে থাকে, আল্লাহ না করুক। কিন্তু এখানে বিষয়টাকে আসলে বিয়ে বিষয়টাকে আমাদের সমাজে যেভাবে দেখা হয়, বিয়ে মানে তো হচ্ছে হাজবেন্ড রেসপন্সিবিলিটি নিবে। সেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ের কেন ২ বেলা ২ মুঠো ভাতের জোগাড় হবে না? এরকম একটা প্রশ্ন থাকতেই পারে। তো ভাই কি নাম না বললেন আপনি? সালমান। সালমান, আপনি যখন ওকে বিয়ে করেছেন তখন কি ওর রেসপন্সিবিলিটি আপনি নিয়েছেন এই যে বিষয়টা? জি ভাইয়া। তো আপনি পারেন নাই কেন এটা? পারিনি কারণ ওর সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছিল ভাইয়া। হ্যাঁ। নিজেদের ভিতরে আমরা বোঝাপড়া করে নিয়েছিলাম। এখন আমরা একটা স্টুডেন্ট অবস্থায় বিয়ে করতেছি। এখন আমিও ভাইয়া ওর ফ্যামিলির কারোর পারে নাই? বলুক, হ্যাঁ বলুক, হ্যাঁ। আমিও জব করি না। আচ্ছা, আমি একটা যদি মোটামুটি জব করতে চাই তাহলে আমাকে অনার্সটা কমপ্লিট করতে হবে মিনিমাম। হ্যাঁ। সেটা যদি আমাকে একটা সময় দিতে হবে। ও চাইছে ওর ক্যারিয়ারটা আগে করতে। ওকে। তারপরও আমি যতটুকু তারপর আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। সাপোর্ট দেব। এইটা আসলে গল্পের যেই লাইন আপ ছিল সেই লাইন আপের মধ্যে এমন হয়নি যে এটা আসতেই হবে। প্রথম কথা হচ্ছে এটা। তবে হ্যাঁ, আসলে এটা গল্পটা হয়তো একটু অন্য ডাইমেনশন দাঁড় হতো। যে না ঠিক আছে, হাসব্যান্ডের এই অবস্থা। হ্যাঁ, তাহলে মানুষজন সে জেনে শুনেই করতো যে আমি দরকার হলে ওনাকে আমি ওই ভিডিওতে প্রেজেন্ট করতাম যে ও অনার্স থার্ড ইয়ারে পড়ে এরকম অবস্থা, ও বিয়ে করেছে। আমার মনে হয় গল্পটা আপনারা যদি একটুভাবে চিন্তা করে দেখেন যে আমি গল্পের মধ্যে ওকে বসিয়েছি এবং পাশাপাশি ওর হাসব্যান্ডকেও, আমার গল্পের ধারাবাহিকতায় আসলে প্রশ্নই ওঠে নাই কখনো যে না ও বিয়ে শাদী করেছে তাহলে ওর হাসব্যান্ডকে আনা উচিত। আমি জানতে পেরেছি যে ভিডিও প্রচার করার পরে, তাও ওর মুখে না, বিভিন্ন রকমের কমেন্টস করেছে এবং আমাকে আমাদের মহিউদ্দিনকে বললাম যে কোয়ারি করো। তারপরে মহিউদ্দিন বেশ কিছু হোয়াটসঅ্যাপে কিছু আমাকে কল রেকর্ড এনে দিয়েছে এবং যতগুলো কমপ্লেইন এখানে এসছে প্রত্যেকটা কমপ্লেইনই কেউ তার নিজের পরিচয় আমার কাছে এখন পর্যন্ত আমি পাইনি। সামনে ফেকারি খুলে কেউ কমেন্ট তার নিজের পরিচয় এক্সপোজ না করে এই কমেন্টগুলো বা আমি বলে অডিও ভিডিও সাথে দেখা করেন, ক্যাম্পাসে আসেন। বাট তারা এগুলো না করে এর যে পাওয়া গেছে ওনার পরবর্তীতে উনি বলেছেন নিজের পরিচয়। উনি বলেন নাই যে যিনি আমাকে ১ম নক দিয়েছেন আমাদের পেপারে, হ্যাঁ। উনি দেশের বাইরে থাকেন। মানে এগুলো একজন আরেকজনের কাছ থেকে শুনেছে, আরেকজন আরেকজনের কাছ থেকে শুনেছে। যিনি আমাদেরকে ১ম নক দিয়েছেন উনি হেল্প করার জন্য ওনাকে মানে ওনার বিশ্ববিদ্যালয়ের কাউকে নক দিয়েছে যে এই মেয়েটাকে একটু হেল্প করা যায়। দেন ও বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশনটা এসছে। প্রথম কথা হচ্ছে বিয়ের ব্যাপারটা যদি আমাদের গল্পে আসতো তাহলে আমার মনে হয় বিষয়টা আরো শক্তিশালী হতো। তাহলে সবাই আরো জেনে শুনেই হেল্প করতেন। সেই হেল্পটা হয়তো আরো স্ট্রং হতো। এমন হতে পারতো যে ওর হাসব্যান্ডের জন্য কেউ একটা চাকরির ব্যবস্থাই করে দিতেন। হয়তো হতে পারতো। সো সেটা আরো স্ট্রংলি হতে পারতো। কিন্তু যেহেতু এই বিষয়টা গল্পের লাইন আপে আসে নাই, সুতরাং এটা একটা আম প্রশ্ন তৈরি হয়ে গেছে। তবে আমি অবশ্যই বলব যে ও যদি এই অবস্থায় ওর হাসব্যান্ডের পরিচয় নিয়েও আমার কাছে আসতো যে ভাই আমি বিয়ে করেছি, আমার হাসব্যান্ড অনার্স থার্ড ইয়ারে পড়ে, তবুও আমি গল্পটা প্রচার করতাম এবং এইভাবেই করতাম। এবং সে সাহায্যটা আপনারা করতেন কি করতেন না এবার আপনারা একটু বিচার করে দেখেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইটাকে, এই গোপনীয়তাটাকে আপনারা এটাকে গোপনীয়তা বলবেন কিনা? প্রথম কথা হচ্ছে যেটা জানেই আসেই নাই, ফোকাসই হয় নাই গল্পের লাইন আপে, সেটাকে গোপনীয়তা বলার কি আছে? আর যে হাসব্যান্ডের এই অবস্থা অনার্স থার্ড ইয়ারে পড়ে, সেটা নিজেই চলতে পারে না। ভাই আরেকটা বিষয়, তার ভাই একজন আছে ডিজেবল। তারা 2 ভাই। তার ও আপনাদের ফ্যামিলির কি অবস্থা ভাই? ভাইয়া একটু বলেন। নিম্নবিত্ত family। বাবা কি করেন আপনার? বাবা একটা Contractor। বেসরকারি কোম্পানি জব করে। আচ্ছা, আপনি বড়? না আমি ছোট। ছোট। তো আপনি যে ওকে বড় বিয়ে ডিজেবল। করলেন, আপনি যে ওকে বিয়ে করলেন আপনার ফ্যামিলিতে জানে? না আমার ফ্যামিলিতে জানতো তা আজকে ভিডিওর মাধ্যমে জানবে যে? জি, জানবে। এখন ভিডিও প্রচার হওয়ার পরে অনেকেই জেনে গেছে। আমি এই ভিডিওর মাধ্যমে ওর ফ্যামিলিকে একটু রিকোয়েস্ট করব যে আঙ্কেল এবং হচ্ছে আন্টিকে বিয়েটা কিভাবে করেছেন আপনারা? আমরা বিয়েটা করেছি শরীয়ত সম্মত। শরীয়তসম্মত। শরীরের সময় তোমাদের কাগজে কলমে করেছেন? জি সাক্ষী করেছি। স্বাক্ষরই করেছেন, কিন্তু কাগজ করেছেন? কাবিন করেছেন? না, ওটা হয়নি ভাই। করা হয়নি। কাবিন বিয়ের সময় রেজিস্ট্রি করেননি? না। রেজিস্ট্রি এখনো করা হয়নি ভাই। আমরা করে নিব। এটা ঠিক করে। শরীয়ত মতে কি হুজুর বিয়ে পড়িয়েছে? জি। জি। তাহলে তো বিয়ে হয়েছে আমার জানা মতে। আর যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্মের সাক্ষী, সুতরাং ২ নাম্বারই করার তো সুযোগ নেই সারা জীবনে। জি। এখানে মনে হয় স্যার সবাই যেটা করছে যে ওনাকে উনি ১ম গল্পে ফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিয়েছে অলরেডি। হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি বলেছিলেন যে আপনাকে একজন ভলান্টিয়ার নিয়ে আসছে, তাকে আপনি ভাইয়া হ্যাঁ, ভলান্টিয়ার কেন বললেন? ক্লিয়ার করি, যেহেতু এটা মানে লাভ ম্যারেজ ছিল প্লাস হচ্ছে ফ্যামিলিগতভাবে অ্যাকসেপ্টেবল ছিল না। তো ও আমাকে হচ্ছে যে প্রপারলি সাপোর্ট দিতে পারছে না। তো আমি চাইছিলাম যে আমি আমার মতো নিজের পায়ে দাঁড়াই। কারণ এখন হচ্ছে নিজের ফ্যামিলি আমার সাথে বেইমানি করছে, রাইট? না, কিন্তু ঠিক আছে। কিন্তু আপনার হচ্ছে কি আমি বলি আপনাকে, ১০০টা সত্যের মধ্যে একটা যদি ফেব্রিকেটেড ইনফরমেশন ঢুকে, তাহলে বাকি ৯৯টা সত্য নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন তৈরি হয়। সো আপনি যখন তাকে ভলান্টিয়ার বলছেন এবং বলছেন তাকে ৳১,০০০ দিয়ে আজকে এখানে আনতে হয়েছে। ৳১,০০০ হয়তো আপনি দিয়েছেন আপনার পকেট থেকে। আমি এটা বুঝলাম যে আপনার হাসব্যান্ডকে আপনি চালান। কিন্তু ভলান্টিয়ার বললে এটা আপনি এটা এক ধরনের হাইডই করলেন।
অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে হেল্প করে, তাই আমি হচ্ছে যে ওই বিষয়টা বলেছিলাম। আচ্ছা, এটা ইটস আ কাইন্ড অফ মিস্টেক। আমার মনে হয় আপনার এটা বলা উচিত হয়নি। আমরা অনেক বেশি কথা বলতে গেলে অনেক বেশি ভুল করে ফেলি। আপনার হচ্ছে এই বিষয়টাই হয়েছে। একটা কথা ভুলে যাচ্ছি। হ্যাঁ, এ যেমন পরীক্ষা দেয়। পরীক্ষার ক্ষেত্রে আমি ভলান্টিয়ার হিসেবে ওর পরীক্ষা দিয়ে দেই। আচ্ছা। সময় হ্যাঁ, আমার টিউটোরিয়াল এক্সাম নেওয়া থেকে তাকে শুরু দিয়ে করে দেওয়া থেকে শুরু করেই একটা যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাফিনাজ মাহমুদ ম্যামের ওখানে কিছুদিন আগে বিষয়টাকে আপনারা গিয়েছিলাম। যদি ধর্মীয় ভাবে দেখেন, এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে আপনারা নিজের জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন। আমাদের সমাজে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হবার পরে একজন ছেলে, অপরিচিত একজন ছেলে বন্ধুর মতো তার পাশে থেকে তাকে সাহায্য করবে? নাকি বিয়ে শাদী করে তাকে বউয়ের মর্যাদা দিয়ে শরীয়ত সম্মতভাবে তার পাশে থাকবে? হুইচ ইজ কোনটা বেটার? এটা আপনারা একটু চিন্তা করে দেখতে পারেন। আমি ওর পক্ষ নিয়ে কোনো কথাই বলতে পারি না, বলতে চাচ্ছি না। তবে এটা ঠিক যে আপনি যদি পজিটিভ জিনিস দেখতে চান তাহলে দেখার সুযোগ আছে। যেখানে একটা ছেলে অনার্স 3rd ইয়ারে পড়ছে এবং যার নিজেরই এখন পর্যন্ত পকেট মানি কোনো কিছু নাই, সেখানে সে একজন অন্ধ মেয়েকে বিয়ে করেছে এবং তাকে সাপোর্ট দিয়ে চালাবে। এটা তো আমাদের সমাজে আসলে চিটাগংয়ের মতো জায়গায় থেকে, ঢাকার মতো জায়গাতে থাকলে তাহলে আমি বুঝতাম ঠিক আছে ও পাঠাও চালায় বা উবার চালায় বা ধরেন ও অনেক কিছু করে, টুকটাক করে নিজের কিছু রোজগার করে করছে। তাহলেও ওদেরকে আমি নিয়ে এসে আপনার সামনে হাজির করতাম। তখনও একটা ফ্যামিলি তো 2 জন ডিসেবল আছে। ওর মা হচ্ছে মেন্টালি সিক, মানে অ্যাজ এ মানসিক স্বাস্থ্য প্রতিবন্ধী। হ্যাঁ, আচ্ছা। আমি অ্যাজ এ ডকুমেন্টস হিসেবে ওর ফ্যামিলি তো ওর আর ভাই হচ্ছে যে হুইল চেয়ার পারসন। ওকে ভাই আমি করি। এখন ওর ফ্যামিলিতে ওর উপর ক্ষোভ আছে। এখন আমি যদি পাবলিকলি ওর ফ্যামিলির মাধ্যমে জানতে পারি, ওর ফ্যামিলি যেকোনো সময় আমার ক্ষতি করতে পারে। না, কেউ আপনার কোনো ক্ষতি করবে না। না, আপনারা এটা না জানানোর বিষয় জাস্ট হলাম। ওর ফ্যামিলিটা জানে আমি যে আচ্ছা, আছে। এখন আজকে আমি আসি। ভবিষ্যতে যে থাকতে পারবো বা কোনো কারণে এটা কোনো ইচ্ছাটা ছিল না। আপনারা যদি দুজনকে ভালোবেসে পাশে থাকেন, শত প্রতিকূল অবস্থাতেও আপনারা যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী ম্যাচিউর এবং বাংলাদেশের আইন অনুযায়ী আপনারা যেহেতু আ বিয়ে করতে পারেন, সুতরাং আপনার এটা। তবে এটা ঠিক যে কাবিন করতে হবে। কাবিনটা এটা আজকের অনুষ্ঠানের পরে গিয়ে কাবিনটা করে ফেলবেন। আজকে আমাকে কথা দিয়ে যাচ্ছেন আপনারা। এই জন্য আই প্রমিস ইট, সবার কাছে প্রমিস ইট, ডকুমেন্টটা কিবরিয়া ভাইয়ের কাছে আমি হচ্ছে সাবমিট করে দেব। হ্যাঁ, কাবিনটা করে ফেলবেন। ঠিক আছে? যেহেতু আপনাদের বিয়ের সাথে ব্যাপারটা অনেকেই জানে, আপনাদেরকে ক্যাম্পাসে একসাথে দেখা যায়, ঘোরাফেরা করেন জি আপনারা। ভাইয়া, এটা অবশ্যই। সো এটা করে ফেলেন। এটা হচ্ছে বিষয়। তো এটা আসলে এক ধরনের গোপনীয়তার পেছনে ওর একটা কারণও ছিল যে ওর ফ্যামিলি জানলে ওটা কি হবে? আর যেখানে ছেলের এই ব্যাকআপটা নাই, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে ও যদি বলেই ফেলল, তা ছিল না। ও ধরেন বলেই ফেলল যে না আমি একটা ছেলেকে বিয়ে করেছি এরকম, এবং গল্পের আঙ্গিকে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি একটা ছেলেকে বিয়ে করেছি এরকম, তার ছেলেটা হচ্ছে এই 3rd ইয়ারে পড়ে অমুক পড়ে, এবং এই এপিসোডটা প্রচার হইলো, কোনো কারণে ফেসবুক থেকে এটা ডাউন হয়ে গেল, কোনো কারণে আমি হয়তো প্রচারই করলাম না, বা কোনো কারণে হয়তো বা এমন হলো যে কপিরাইট ইস্যু আসছে বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন আসছে, ইউটিউব থেকেও ফেলে দিতে হয়েছে, ফেসবুক থেকেও ফেলে দিতে হয়েছে। ওর কোনো অর্থ সাহায্য আসেনি, মাঝখান থেকে দুনিয়ার সমস্ত লোকজন জেনে গেল যে ওর প্রাইভেট একটা ইনফরমেশন, এবং সেটা ওর ভালো হতে গিয়ে খারাপ হলো। তখন কি ওই ঝুঁকিটাও নিবে? এখানে এটাও কিন্তু পজিটিভলি ভাবা যায়। সুতরাং যারা মনে করছেন কনফিউশন আছে, অনেক কিছু লুকিয়েছে, বিষয়টা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে আর্থিক ব্যবস্থার জায়গাটায় যদি আপনারা একটু আসেন, আর্থিক ব্যবস্থাটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন যে ওকে সাপোর্ট দেয়ার ব্যাপারটা। ওকে সাপোর্ট দেওয়ার ব্যাপারটা যেটা ও বলেছে যে ও কোথাও থেকে কোনো সাপোর্ট পায় না। এখন কেউ যদি এসে বলেন যে না আমরা তোকে রেগুলার সাপোর্ট দিয়েছি বা আমি তো কয়েকটা সেগুলো সংগঠনের নামও সংগঠনের বলেছি। কথা কিন্তু ও স্বীকার করেছে। হ্যাঁ? কয়েকটা সংগঠন বা স্যারের নামও আমি বলেছি। আলহামদুলিল্লাহ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। ইভেন আপনারা যোগাযোগ করতে পারেন। ভিপসের শাখা হচ্ছে ঢাকায়, ইফসার শাখা হচ্ছে যে চাটগাঁ আবাসিক বদ্দারহাট, চট্টগ্রাম। আর সামাদ স্যার হচ্ছে যে দৃষ্টি প্রতিবন্ধী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং উনি ইফসাতে কর্মরত আছেন। আর উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাই চিনে। এই বছর রোজায়ও আমি 2-3 দিন ওনাদের কাছ থেকে ইফতার নিয়েছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কি বলে এটা? মিনার যেটা এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাই বোনেরা আশা করি চিনবেন। তুমি ওকে বিয়ে করলা কেন এটা বলো তো ভাই? ভাই ওর পাশে দাঁড়ানোর জন্য। ভাই ওর ভাইও একজন ডিসেবল। আমার ভাই একদম ডিসেবল। এজন্য ওর ইচ্ছা ছিল যে এরকম না। একজন ডিসেবলের ওর কাছ থেকে শুনি। বউরে সবসময় বেশি বলবে। ছেলেদেরকে চুপ থাকতে হবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, তুমি একটু বলো যে ওকে তুমি বিয়ে করো। তাই আসলে ওর সাথে আমার পরিচয়। কিভাবে পরিচয় সবকিছু বলো। হ্যাঁ। তারপর ওর সাথে আমি দেখা করলাম। দেখা করে ওর লাইফ স্টোরি প্লাস অনেক কিছু জানলাম। ও যেগুলো বলছে সেগুলো জানছো তুমি আগেই। আচ্ছা। সেটা আমি নিজে ভেরিফাই করে দেখলাম সবগুলো সততা আছে কিনা। দেখলাম না সবগুলোই সত্যি। হ্যাঁ। তারপর দেখলাম যে ওর ভিতরে অনেক প্রতিভা আছে। কিন্তু মানে সহায়তার অভাবে মানে এগিয়ে যেতে পারছে না বা একটা গাইডলাইন পাচ্ছে না। আচ্ছা। চিন্তা করলাম যে ওর পাশে থাকবো। পাশে থেকে গাইডলাইন দিব। আচ্ছা। একটা যে ওকে ভালো লাগা শুরু করলো। ভালো লাগে পরে চিন্তা করলাম ওকে বিয়ে করে ওর পাশে থাকবো এবং ওকে হ্যাপি রাখার চেষ্টা করবো। ছোটবেলা থেকে স্ট্রাগল করছি। ইচ্ছা হলো সাহায্য করবো। ওকে। এখন কেউ যদি এসে বলে যে না তোমরা বিয়ে করো নাই, তাহলে তো আরেক বিপদে পড়বো আমি।
না আমাদের সাক্ষী আছে। সাক্ষী আছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ টা স্টুডেন্ট, আমি ওদের নাম বলতেছি। না, না নাম বলতে হবে না। ঠিক আচ্ছা, আছে। ওরা নাম বলে আরেকজনকে ডিপার্টমেন্টটা বলি, ওরা অ্যারাবিক ডিপার্টমেন্টের ২ জন স্টুডেন্ট। আর ওরা আর ঠিক আছে আলহামদুলিল্লাহ বিয়ে করছো। এখন আজকে লোকজনকে সাক্ষী রাখলা, লক্ষ, লক্ষ লোকজন। জি অবশ্যই। অবশ্যই কাবিনটা করে ফেলবা। ঠিক আছে? আর কাবিন যদি না করো এই ভিডিও কিন্তু প্রমাণ। কাবিন করা মানে হচ্ছে সততা আছে। ঠিক আছে? ভাইয়া সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটাতে এই কথাটা রাখবেন যে আমি ওর ফ্যামিলির সবাইকে এই ভিডিওটার মাধ্যমে জানাইতে চাই যে ওরা আমাকে মেনে নিক। ওদের ওদের প্রবলেমটা কোথায় আমি জানি না। আমি চোখে দেখি না, আমি রান্না পারি না বা এটা সেটা। আলহামদুলিল্লাহ এটা সবাই জানে যে আমি ঘরের কাজ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি সবকিছু সামলাতে পারবো। কিন্তু ওর ফ্যামিলি মেনে নিলে আমার একটা পরিবার হবে। এভাবে আমাকে ঈদের, রমজান ঈদে, কুরবানি ঈদে বা সারা জীবন হলে পড়ে থাকতে হবে না, রাস্তায় পড়ে থাকতে সো হবে না। এবার ঈদ কোথায় করেছো? আমি হলে করেছি ভাইয়া। হ্যাঁ, ওর সাথে আমার ফেসবুক কথা হচ্ছিল। আমাকে জিজ্ঞেস করলাম ১১০ না, তোমাদেরকে একজন তুমি করে কমেন্টে বলছে ভাই, একজন কমেন্টে বলছে আমি আমার ফ্যামিলিতে নাকি গেছি, কি গলদা চিংড়ি খাইছি, এটা খাইছি। ১১০ নাম্বার রুমে, আমি থাকি ১০৮ এ। ১১০ নাম্বার রুমে আপনারা যাবেন, ২ জন আপু ১১০ নাম্বার রুমে থাকে। ওনাদেরকে জিজ্ঞেস করবেন ঈদের দিন পায়েল কোথায় ছিল। আর হলে দাদু গার্ডে ছিল। হলের দাদুদেরকে জিজ্ঞেস করবেন। মেহেরুন্নেসা পায়েল হলের মধ্যে কোনো অন্ধ ছিল না। চাঁদ রাতের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন বা এর পরের দিনগুলাতে মেহেরুন্নেসা পায়েল কোথায় ছিল? এখানে একটা কথা আপনি বলে ওর কত সাহায্য এসছে সেটা বলে আমি আজকের অনুষ্ঠানটা শেষ করি। প্রথম কথা হচ্ছে যে ছেলেটাকে আমি আজকে ছাই দিয়ে ধরবো এরকম একটা পরিকল্পনা নিয়ে এসেছিলাম এই অনুষ্ঠানটা করার আগে। ঠিক আছে? সাথে, সাথে মেহেরুন্নেসা পায়েলকেও আমি ধরবো। কালকে রাত থেকে আমি চিন্তা করতেছিলাম যে কেন যদি কোনো মিথ্যা করে থাকে। কিন্তু হ্যাঁ, এটাও হাইড করেছে। হাইড করার পেছনে যুক্তি আমি আজকের অনুষ্ঠানে বসে আমি খুঁজে পেয়েছি। এটা যদি আপনার কাছে অযৌক্তিক মনে হয় আমি সেই অযুক্তিকেও অ্যাকসেপ্ট করতে চাই। ছেলেটার অবস্থা, ওর অবস্থা সবকিছু মিলিয়ে এখন হচ্ছে এটা। যারা সমালোচনা করেছেন, যারা আমাদেরকে আমাদের একটু বলি পায়েল, হ্যাঁ, যারা আমাদেরকে পোক করেছেন, আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, পাবলিক প্ল্যাটফর্ম শুধুমাত্র আমারই জায়গা না। পৃথিবীর যেকোনো পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে আপনি যদি পাবলিকের সাহায্য চান এবং কোনো কিছু গোপন করে সাহায্য চান, তাহলে আপনি বিপদ ডেকে নিয়ে আসলেন। আজকে কিন্তু ওর নাকের সামনে দিয়ে গেছে। মানে যদি বলি গুলি নাকের সামনে দিয়ে যাওয়া। আজকে ওর হাসব্যান্ডের অবস্থা যদি ভালো হতো, ওর হাসব্যান্ড যদি এস্টাবলিশ হইতো, ওর হাসব্যান্ড যদি কোনো কারণে সিচুয়েশন ভালো হতো বা একটা যৌক্তিক জায়গা থেকে আমরা যদি এরকম যে আগে একটা বিয়ে করেছে, সংসার টিকে নাই, পরে আরেকজনের পরে ওর এরকম খুদ দেখে ওকে বিয়ে করেছে, এরকম কোনো অ্যাঙ্গেল থাকতো তাহলে এই বিয়েটা নিয়ে অনেক প্রশ্ন উঠতো এবং একই সাথে এপিসোডটা নিয়ে অনেক প্রশ্ন উঠতো। এখনও অনেকে প্রশ্ন তুলবেন। তারপরেও আমি বলব যে এই গোপনীয়তাটাও ভালো হয়নি, বরং ওর হাসব্যান্ড হিরো হয়ে যেত যদি আমি আগের এপিসোডে এই বিষয়গুলো আমি জানতাম যে ঠিক আছে ওর একটা বিয়ে শাদী হয়েছে, সেই ছেলেটাও এরকম। তাহলে হয়তো এমনও হতে পারতো যে আপনারা হয়তো পাশে দাঁড়াতেন, পাশাপাশি ওই ছেলের জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতেন। ওর ছেলেটাকে আপনারা প্রশংসাও করতেন। তো এখন আপনারা চাইলে এটার মধ্য দিয়ে করতে পারেন। আর যদি নেগেটিভলি নিতে চান নিতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। বাট আমি যতটুকু করেছি আমার জায়গা থেকে, আমি যতটুকু পেরেছি আমি বিনীতভাবে বলতে চাই, আমি সবকিছু ওপেন করে দিয়ে ডিটেল ওপেন করে দিয়েছি। এরপর আপনি সাহায্যের জায়গায় আমি সবসময় একটা কথা বলি, আপনি কোয়েরি করে সাহায্য করেন, কারণ আমার কোয়েরির মধ্যে ফল্ট থাকতে পারে। আমি সবসময় এই কথাটা বলি। পায়েল বলেন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ। সাহায্যের পরিমাণ কত এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত? ৩৯,৯০,৭০০। ৩৯,৯০,৭০০ টাকা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত। ভাইয়া আপনার পক্ষ থেকে বা সবার কাছে কোয়েশ্চেন থাকবে না যে এই টাকাটা নিয়ে আমি কি করব? প্রশ্নে যাবো আমি। তার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এত বড় একটা অ্যামাউন্ট ওকে সাহায্য করেছেন। তবে আমি অবাক হইনি, কারণ আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড়। সারা বাংলাদেশ এবং দেশের বাইরের মানুষ থেকে জানেন। এরকম একটা স্টোরি হলে লক্ষ, লক্ষ টাকা সাহায্য আসবে এটা আমি ধরে নিতেই পারি। তো ৩৯ লক্ষ মানে প্রায় ৪০ লক্ষ। ৪০ লক্ষ টাকা অর্থ সাহায্য এসছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার প্রশ্নটার উত্তর আপনি দিয়ে দেন। এই টাকা দিয়ে আমি কি করব? প্রথমত হচ্ছে আমার থাকার জায়গা যেহেতু একটা নিজস্ব যেহেতু জায়গা নাই। হুম। সেক্ষেত্রে হচ্ছে আমার হাসব্যান্ডেরও কিন্তু জায়গা সম্পত্তি নেই। ওরা ভাড়া বাসায় থাকে। তো এই টাকাটা দিয়ে হচ্ছে যে আমার মানে ছোটখাটো একটা ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে। ছোটখাটো একটা ফ্ল্যাট। জি। কারণ ফ্ল্যাট যে হবে চট্টগ্রামে, ছোটখাটো ফ্ল্যাট হয়? মানে থাকার জায়গায় আপনি ফ্ল্যাট করতে পারবেন? মানে আপনার একটা বাসস্থান করার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি একবার ফ্ল্যাট আকারে নিয়ে নিব। কারণ জায়গা কিনলে আমার আবার ঘর করতে অনেক টাকা লাগবে। আচ্ছা। তো ওইভাবে আমি হিসাব করে রাখছি একটা ফ্ল্যাট কিনবো। দেন হচ্ছে আমি চাকরি, আলহামদুলিল্লাহ আমি যদি ভালো রেজাল্ট করি চাকরি আলহামদুলিল্লাহ আমার হবে। আল্লাহ যদি রহমত করে বা বাকিটা ভাগ্য। বাট আমি একটা বিজনেস দাঁড় করাতে চাই। আমি আমার বিশ্ববিদ্যালয়ে আ স্যারদের থেকে পারমিশন ক্রমে আমি একটু চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ একটা বিজনেস দাঁড় করাতে চাই। এখানে যেভাবে বাইক রাইড করে বা এরকম কিছু, সেভাবে একটা বাইক বা যেকোনো একটা মানে পরিবহন নিয়ে আমি সেটা হচ্ছে যে ভাড়া হিসেবে করব। ওকে, আপনি একটু ভাড়া দিবেন আরকি যাতে করে প্রতিদিন আপনার কিছু অর্থ আসে। ওকে। তোমার আর আর আরেকটা বিষয় যারা আমাকে মান্থলি সাপোর্ট দিতে চেয়েছেন আলহামদুলিল্লাহ
আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। কারণ আচ্ছা, এখানে আমার মনে হয় না পাবলিকের কাছ থেকে আপনারা সাহায্য নেওয়ার প্রয়োজন প্রয়োজনের আছে। অধিক কোনো কিছু নেওয়া ভালো না। রাইট। তো আমি হেল্পিং এপিসোডটা এখানে ক্লোজ করে দিতে চাই। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আর মান্থলি সাপোর্টটা নিতে পারবো না। আপনার টাকাগুলো কি নিরাপদে আছে? আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্টে আছে না আপনার হাসব্যান্ডের অ্যাকাউন্টে আছে? আমার অ্যাকাউন্টে আছে অগ্রণী ব্যাংক। তোমার অ্যাকাউন্টে? আমি আপনাকে একটু মেসেজটা দেখাই। না, আপনার সাথে দেখাতে হবে না, আমাকে বললেই হবে। সবাই আমাকে প্রশ্ন করতেছে আমি ফোন কিভাবে চালাই, আমার ফোনের টাকাটা অন্য কেউ করি কিনা। এইটা একদম মানে ভিডিওর ফার্স্টে রাখবেন। আমি একটু মোবাইল আপনার কি আইফোন নাকি? আবার লোকজন বলবে এটা আইফোন চালায়। না, সবাই দেখেন। হ্যাঁ। এটা আমার ফোন। সেটের নামটা বলে দেন। এটার নাম হচ্ছে Motorola। পুরো মডেলটা আমি জানি না। হ্যাঁ। আ সিস্টেম কি এটা কি কোনো সফটওয়্যার এভাবে চলে? আমি এই যে টকব্যাকটা অফ করছি। এই যে এটা টকব্যাকটা অফ হলে এখন কিন্তু আপনারা চালাইতে পারবেন এটা। হ্যাঁ। এই যে টকব্যাকটা অফ হলো এটা কিভাবে অন করে আমি বলি মোবাইলের সেটিংসে যাবেন। অ্যাক্সেসিবিলিটি এন্ড শর্টকাট অ্যাক্সেসিবিলিটিতে গেলে টকব্যাক অফ থাকে এটা অন করে দিলে এটা অন হবে। এটা এই যে ডবল টপ। এই দেখেন। এটা কথা বলতেছে। এখানে ফোনে গেলাম আমি। লাস্টে 89 একটা নাম্বার থেকে আমাকে হচ্ছে যে কল দিছে এটা মিস কল উঠতেছে। আর টাকার পরিমাণটা আমি কিভাবে চেক করি এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি দেখাই। মেসেজে গেলাম। এই যে অগ্রণী ব্যাংক। এই যে আমার এখানে আমি তো বুঝতেছি না এই ভাষাগুলো। 16,62,500 টাকা কিংবা এই যে এই মেসেজগুলো আমাকে এই যে এখানে বলে দিচ্ছে। এভাবে হচ্ছে আমি ফোন চালাই আমার টাকা জাস্ট আমার কাছেই আসে। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করেন। আচ্ছা, আমি আপনাকে এই মুহূর্তে একটা টেক্সট করব। আপনি পড়ে আপনাকে রিপ্লাই দিবেন যে আপনি কিভাবে বুঝছেন। এই যে আমি মেসেঞ্জারে গেলাম। বাট এত স্পিডের কথা আপনি বুঝতে পারেন? জি, আমি এছাড়া আরো দ্রুত বুঝতে পারি। আল্লাহ মানুষের ব্রেনে কত রকমের ক্ষমতা দিয়েছে। আচ্ছা, আপনাকে টেক্সট করেছি। ভাইয়া আমাকে মেসেজ দিচ্ছে। এমডি গোলাম কিবরিয়া সরকার পায়েল কেমন আছেন? আমি এখন রিপ্লাই দিব। হ্যাঁ, আমি মেসেজে গেলাম। এই যে দেখেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলাম। আমি ইংলিশে টাইপিং করে রিপ্লাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এই যে সেন্ড দিলাম। ভাইয়ার এখানে টেক্সটটা চলে গেছে ডেলিভার হয়ে আছে। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। ওকে। আলহামদুলিল্লাহ। গুড। আমার কথা হচ্ছে কি পায়েল আপনার অর্থ আপনার, সিদ্ধান্ত আপনার। কারণ আমাদের কিছু প্রত্যাশা আছে। প্রত্যাশা হচ্ছে এই অর্থটা আল্লাহ আপনাকে এমনভাবে কবুল করুক আপনাদের এই হাজব্যান্ড ওয়াইফ সহ যাতে করে আপনাদের জীবনে আর কোনোদিন মানুষের কাছে হাত পাততে না হয়। অবশ্যই ভাই আমি এটা একটু বলি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে মানুষের কাছে আর হাত পেতে টাকা চেয়ে না হয়। সবচেয়ে বড় একটা কথা এখানে আমি বলতেছি। 2 বেলা খাবারের জন্য 4,000 টাকার জন্য হাত পেতে টাকা চাইছে। একজন মহিলা ডক্টর দিয়ে যদি আমাকে চেকিং করেন আমার শরীরে যে মায়ের দাগগুলা মানে আপনারা একজন মহিলা মানে মেয়ে যারা আছেন তারা এসে আমার শরীরটা একটু চেক করে দেখবেন। ব্রেস্ট সিস্ট, জরায়ু সিস্ট এগুলো তো আছেই। গত বছর আমার টাইফয়েড হয়েছিল। টানা 21 দিন আমি বিশ্ববিদ্যালয়ে অসুস্থ ছিলাম। প্রীতিলতা হলে ছিলাম গত বছরে। সেই হলে দাদুরা জানে। ও আমাকে হলের বাইরে বের করে বেসিনের মধ্যে ওখানে দাঁড়া করায় হচ্ছে মাথায় পানি দিচ্ছে। পরে দাদুরা বলতেছে কেউ নাই হলে, কোনো মেয়ে নাই আপনাকে হেল্প করার জন্য। কিন্তু আমাদের রুমে হচ্ছে যে আমরা সবাই ব্লাইন্ড থাকতাম তো কে কাকে দেখবে ওখানে। খাবার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এত ট্রিটমেন্টের খরচ কিভাবে আমি বহন করব? শোনেন ওগুলো যাওয়ার দরকার নেই। যেহেতু আমি দেই না এপিসোডগুলোতে দরকার নেই। আপনার ইনশাআল্লাহ ওগুলো ওরকম কিছু হবে না। ইন্টেনশনালি হ্যাঁ, আসলে আমার আপনি ভালো আছেন এটা হচ্ছে মূল কথা। আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে থেকে চ্যালেঞ্জটা কিন্তু অনেক বড়। হ্যাঁ? যেহেতু আপনারা এখনো কাবিন করেন নাই, কাবিন করে ফেলবেন। নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে পরিবার আপনাদের পাশে থাকলে খুব ভালো। পরিবার যদি পাশে নাও থাকে যেহেতু আপনারা স্বামী-স্ত্রী আপনারা এখন পরিবার দুজনকে একসাথে পরিবারের কাছে আমাদের হ্যাঁ, রিকোয়েস্ট যাতে আমাদের মানিয়ে স্বীকৃতি দিয়ে দেয়। মানিয়ে চলতে হবে সামনের দিকে। ঠিক আছে? জি। সালমান নাকি যেন নাম বললেন আপনি? সালমান খান। সালমান। ঠিক আছে? আর বউকে নিয়ে প্রথম কথা হচ্ছে যে আপনি একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অসাধারণ একটা সিদ্ধান্ত। কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু শুনতে চাই যে আপনারা ভালোভাবে সংসার করছেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এই আজকের এপিসোডে যদি কেউ তোমার বিষয়টা জানার পরে যদি এরকম হয় যে তোমার হাসব্যান্ড পাশে আছে, আপনাকে আমি এত টাকা দিয়েছিলাম, আমি সাহায্য ব্যাক নিতে চাই। তুমি কি করবা? সাহায্য দিয়ে দিবা? আমরা দিয়ে দিব। অবশ্যই ঠিক আছে। এরপরে আমার কিছু বলার থাকে না। আপনার এই অবস্থা জানার পরে আপনার যদি মনে হয় যে আপনি ওকে 10 টাকা দিয়ে সাহায্য করেছেন, এটা ও ডকুমেন্ট আচ্ছা হ্যাঁ, একটু বলি।
একটা আপু হচ্ছে যে আমাকে কল দিয়েছিল। উনি আমার বিকাশে টাকা পাঠাইছে। বলছে ৳৫,০০০ আপু এই টাকাটা আমি ব্যাগ নিতে চাচ্ছি। আমার এরকম সমস্যা। আমার একজন ভাই হচ্ছে বাইরের দেশে থাকে, তার খাওয়ার টাকা নেই। সে টাকাটা আমি সাথে হচ্ছে যে ওনাকে হচ্ছে যে ১ দিন পরে ব্যাগ দিয়েছি। উনার নাম শিখা আপু। উনার সাথে আমার এখনো কথা সো আপনাদের যাদের এরকম মনে হয় যে এই অবস্থা জানার পরে আপনারা ব্যাগ নিবেন, নিয়ে নিন। কোনো সমস্যা নেই। ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।